থেকে আমরা জিনিসটাকে দেখব। একটা সময় মার্কেটিং বলা হতো মার্কেটিং এ 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আর এখন বলা হয় 7P, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, প্যাকেজিং, পজিশনিং অ্যান্ড পিপল। তার মানে হচ্ছে এই 7P আপনার বিজনেসকে একটা স্ট্রাকচারে এনে দিবে। তার প্রথম যেটা প্রোডাক্ট, সলভ দ্য রাইট প্রবলেম অ্যান্ড অ্যাডাপ্ট টু মার্কেট শিফট। আমার প্রোডাক্টটা তখনই আসলে কাজ করবে যখন আমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী, কাস্টমারের ইমোশনাল নিড অনুযায়ী, ইমোশনাল নিড বা যথেষ্ট ভ্যালু দিতে পারবে। সো ডেভেলপ ইউর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু ইউর কাস্টমার্স নিড, ওয়ান্ট অ্যান্ড ডিজায়ার, হোয়াট দে আর উইলিং টু পে ফর। অর্থাৎ আপনি কাস্টমারের ডিজায়ার, আপনার নিড, ওয়ান্ট, এগুলো আপনি বুঝে অ্যানালাইসিস করে আপনি তখন আপনার প্রোডাক্টটাকে ডেভেলপ করবেন। দ্য ওয়ার্স্ট থিং ইজ ফলেন, তবে প্রোডাক্ট ডেভেলপ করে প্রোডাক্টের প্রেমে পড়া যাবে না। আমি এমন বহু উদ্যোক্তাকে দেখেছি যে তারা প্রোডাক্ট একটা শুরু করছে, ওইটা ভালো চলতেছে, ওইটা ধরে রাখতে রাখতে তার ব্যবসার 12টা বেজে যায়। তো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা অবশ্যই মার্কেটিংটা বেস্ট করব। তার মানে প্রোডাক্ট খারাপ দিব তাহলে তো আমার মার্কেটিং বুমেরাং হবে। কারণ আমি যদি খারাপ প্রোডাক্ট দিয়ে হাজার হাজার মানুষের কাছে বিক্রি করি, ব্যাড রিভিউ তো সয়লাভ হয়ে যাবে। এই যেখানে আমি 40,000 লোককে, 42,000 বাই দ্য ওয়ে 42,000 লোককে আমি রেজিস্ট্রেশন করিয়েছি, এখন এই 42,000 লোককে অনবোর্ড করার পর আমি যদি ভ্যালুটা না দিতে পারি, এই 42,000 থেকে 2,000 লোক যদি আমার ফেসবুক নিয়ে লেখালেখি শুরু করে, আমার একদিনে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, শেষ। তার মানে প্রোডাক্ট কোয়ালিটিটা বেস্ট করাটা মাস্ট, তারপর আমরা মার্কেটিং এ ফোকাস করব। নাম্বার 2, প্রাইস। দিস ইজ সো পাওয়ারফুল কম্পোনেন্ট মার্কেটিং মিক্সের, এবং এটা নিয়ে আমরা প্যারা খাই অনেকে। এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রাইস ইজ অ্যান অনলি অ্যান ইস্যু হোয়েন দ্য ভ্যালু ইজ আনক্লিয়ার। আমি যে ধরেন আমি এখন বনানীতে খুবই একটা প্রাইম প্লেসে আমাদের অফিসটা, সেখানে 8 তলা একটা ভবনে আমরা আছি। এখন যদি এই ভবন মালিক সামহাউ কোনো কারণে ডিক্লেয়ার করে যে এখন বাজতেছে কত, এখন রাত বাজতেছে 10টা, যে রাত 10টা থেকে 12টা পর্যন্ত আপনাদের জন্য একটা অফার আছে, সেটা হলো এই 8 তলা ভবনটা বনানীর এরকম প্রিমিয়াম শেরাটন হোটেলের সামনে, তো এরকম একটা জায়গাতে, এরকম একটা প্রাইম লোকেশনে এই পুরা বিল্ডিংটা আপনি মাত্র 50 লাখ টাকায় কিনতে পারবেন। কি করবেন আপনি বলেন তো? পাগল হয়ে যাবেন, কারণ আপনি জানেন এটা যদি 50 লাখে আজকে কিনি, কালকে এটা অন্তত 10 কোটি 20 কোটি বিক্রি, মানে 5টা ফ্লোর অন এভারেজ এখানে যদি 2 কোটি টাকা মানে 8টা ফ্লোর 16 কোটি টাকা হয় মিনিমাম, 3 কোটি টাকা করে ধরলে 8 ফ্লোরে 24 কোটি টাকা হয়। সেই জিনিস যদি আপনার 50 লাখ টাকা অফার করা হয়, তাহলে আপনি কি করবেন? আপনি দৌড়ায় ঝাঁপায় টাকা নিয়ে আসবেন। দেখেন টাকাটা কখনোই কোনো ম্যাটার না, অলওয়েজ ভ্যালুটা ম্যাটার। এবং আমি এরকমও দেখেছি যে আমাদের এলাকার গ্রামের ভিক্ষুকের ছেলেকে ইটালি পাঠানোর জন্য সে 12 লাখ টাকা জয়েন করে ম্যানেজ করে 4 ছেলেকে ইটালি পাঠাই দিছে, বিকজ সে ভ্যালুটা ক্লিয়ার যে আমার ছেলে যদি ইটালি যায় তাহলে আমার পরের প্রজন্ম আর ভিক্ষা করবে না, আমরা ঘুরে দাঁড়াইতে পারবো। ঠিক একইভাবে আমরা যখন ভ্যালুটাকে ক্লিয়ার করতে পারবো তখন প্রাইসটাকে নিয়ে ম্যাটার হবে না। আমরা যেহেতু কমিউনিকেশনটা প্রপারলি করতে পারি না, আমরা যেহেতু প্রোডাক্ট ড্রিভেন কমিউনিকেশন করি, কোনো ন্যারেটিভ দাঁড় করাইতে পারি না, এবং মার্কেটিংটা প্রপারলি আমরা অ্যাপ্লাই করতে জানি না, দ্যাটস ওয়াই আমরা একটা জিনিসই পারি, ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। এবং এটা ভয়াবহ একটা রোগ হয়ে গেছে। আমরা ভাবি ডিসকাউন্ট দিলেই বিক্রি হবে, কারণ ডিসকাউন্ট দিতে আর মাথা ঘামার লাগে না। আচ্ছা আমার লাভ কত হয়? 20%, 10% ডিসকাউন্ট দিয়ে দাও। লাভ কত হয়? 70%, 50% ডিসকাউন্ট দিয়ে দাও। এটা মাথা ঘামাইতে হয় না, কিন্তু কমিউনিকেশনের জন্য, ক্রিয়েটিভিটির জন্য, কিভাবে পুরো জিনিসটাকে সাজাবেন, এটার জন্য আপনার ভ্যালু লাগে। এই ভ্যালুটা রেডি করতে হয়। ভ্যালুটা কাস্টমারের কাছে বললে তখন প্রাইস ম্যাটার না, মানুষ যে কোনো দাম দিয়ে কিনবে। খেয়াল করে দেখেন তো পৃথিবীতে বা বাংলাদেশেই আপনার কি মনে হয় যে সবচেয়ে কম দামি প্রোডাক্টগুলো ব্র্যান্ড? অ্যাবসলিউটলি নো। কেন? আপনি খেয়াল করে দেখেন তো সয়াবিন তেলের মার্কেটে লিডিং ব্র্যান্ড কে? ও কি সবচেয়ে কম দামি? আপনি খেয়াল করে দেখেন ব্লেজারের মার্কেটে বা শার্টের মার্কেটে, ফ্যাশন মার্কেটে সবচেয়ে কম দামি কি? ও কি মার্কেট লিডার নাকি সবচেয়ে দামিটা মার্কেট লিডার? You don't have any competitive advantage when you are the second lowest price in the market. আপনার হয় যদি লো হইতে চান, দুইটা, হয় আপনাকে হাইয়ে যেতে হবে, নাইলে লো হইতে চাইলে মার্কেটের সবচেয়ে লো যাতে আপনি থাকেন। There is no competitive advantages to become the second lowest price in the market. এটা কোনো কম্পিটিটিভ যে আপনার মার্কেটে একটা পণ্য ধরেন 500 টাকায় বিক্রি হয়, ঠিক আছে, আর আপনি ওইটা বিক্রি করেন আপনার 520 টাকায়, তাহলে আপনি কি সেকেন্ড লো? অনেকে 550 বিক্রি করেন, 600, 700, 1000 বিক্রি করে, তাহলে লোয়েস্ট প্রাইস কত? 500 টাকা।
তাহলে 500 হন বা 590 টাকা 490 টাকা আপনি দেন। হয় আপনি লোয়ের দিক থেকে টপে থাকেন অথবা হাইয়ের দিকে। এই যে দেখবেন আমরা প্রথম দিন ইভেন আমার পরিচয়ের মধ্যে লেখা হাইয়েস্ট পেইড বিজনেস কনসালটেন্ট, হাইয়েস্ট পেইড বিজনেস মেন্টর। কেন হাইয়েস্ট পেইড? কারণ আমার শুরু থেকে চিন্তা ছিল বাংলাদেশে আমি দেখছি যে কোচিং এক্সপেরিয়েন্স 5-7 হাজার 10,000, 1200 টাকায় 10 মিনিট স্কুল, 950 টাকায় 10 মিনিট স্কুল ভালো ভালো লেভেলের কোর্স বিক্রি করে। তখন আমি যেটা চিন্তা করে দেখলাম এই যে 500, 1000, 50 টাকায়, 200 টাকায়, 300 টাকায় যারা কোর্স বিক্রি করে আসলে এই কোর্সগুলো যারা কিনে ম্যাক্সিমাম 90% মানুষ এই কোর্স আর খুলে দেখে না। 200 টাকা দিয়ে একটা ক্লাস কিনছেন, এই ক্লাসে মনোযোগ আপনার বসবে? তখন আমি দেখলাম যার কারণে ট্রেনিং ইন্ডাস্ট্রির প্রতি মানুষের একটা অবহেলা এবং যথেষ্ট ভ্যালু দিতে পারতেছে না। আবার আরো একটা দিক, আমি যদি 200 টাকা, 50 টাকায়, 500 টাকায় ট্রেনিং করাই তাহলে আমার নিজের ট্রেনিং করতে যে খরচ হবে এটাই তো আসবে না এই টাকা থেকে। আমি 500 টাকা করে 10 জনের থেকে নিয়ে 5,000 টাকা, অথচ ইন্টারন্যাশনালি 5,000 টাকা আপনি $50 পাবেন না। $50 তো কোনো কোর্সই হয় না, যেখানে $1,000,000 কোর্স আছে। তাহলে আমি $1,000,000 কোর্সে এনরোল করতে চাইলে, ওই কোর্স থেকে ম্যাটেরিয়াল এনে আপনাদেরকে ভ্যালু দিতে চাইলে এখানকার প্রাইসটাও তো আপ করতে হবে। সো প্রাইস একটা সাইকোলজিক্যাল রিসার্চ হয়েছিল, প্রাইস জিনিসটা কাস্টমার কেনার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেয়। অবাক করা বিষয়, আপনারা শুনলে অবাক হবেন। প্রাইস ইজ দ্য 9th ফ্যাক্টর টু কনসিডার, কাস্টমার কনসিডার টু বাই এ প্রোডাক্ট। তার মানে এইটা হচ্ছে প্রাইস হচ্ছে 9 নাম্বার ফ্যাক্টর যেটা কনসিডার করে কেনার জন্য। এর আগের 8টা আরো ফ্যাক্টর আছে, এগুলা সব বাদ দিয়ে আমরা মনে করতেছি প্রাইস কমাইলেই বিক্রি বেশি। আর আমি প্রতিনিয়ত প্রাইস বাড়াই, আমার বিক্রি বাড়ে। আমার ব্রেইভের একটার পর একটা ব্যাচ যখন আসে পরের ব্যাচে প্রাইস হাই হয়, পরের ব্যাচে প্রাইস হাই হয়, আরো জয়েনিং বাড়ে, প্রাইস হাই হয়। দিস ইজ দ্য মার্কেটিং, এটাই মার্কেটিং। আপনাকে এইভাবে মার্কেটিং শিখতে হবে। এখন আমরা ওই প্রাইস ফাইটে গিয়ে, হ্যাঁ ডোন্ট গেট মি রং, আমি বলতেছি না যে আপনি জোর করে বানান। এই বানানোর জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে, বানানোর জন্য অনেকগুলো ন্যারেটিভ আছে, ওগুলো আপনাকে দুম করে কালকে আমার ক্লাস করে এরপরে সব প্রোডাক্টের প্রাইস বানায়া বিক্রি বন্ধ করে দিয়ে এবার আমার নামে পোস্ট দিয়ে বসেন না যে উনি কইছিল আমি কমাই দিছি। না, কোনো কাজ তো ডিরেক্ট এইভাবে হবে না। আপনার সিস্টেমেটিক ব্র্যান্ড প্ল্যানটা বানাইতে হবে, কাস্টমারের জার্নি ম্যাপিংটা ঠিক করতে হবে, ব্র্যান্ড আর্কিটাইপ, পার্সোনালিটি, এই সবগুলো জিনিস বানায়া পুরো ব্র্যান্ডটাকে ওকে করে তারপরে আমরা জিনিসটাকে সামনে যখন আনবো তখন যাতে মানুষের কাছে মনে হয় আচ্ছা এইটা আলাদা, কোচ কাঞ্চন আলাদা। আমি দেখেছি অনেক নেগেটিভ পোস্টে অনেককে নিয়ে কথাবার্তা, কিন্তু অনেকে গিয়ে কমেন্ট করে যে এই কোচ কাঞ্চনকে আইনেন না এই আলোচনার মধ্যে। কারণ আমরা ওই ভ্যালুটা আসলে দিচ্ছি মানুষকে, আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে আমাদের সকল কোর্সের মধ্যে আমরা গ্যারান্টি দিয়ে দিছি। এই যে গ্রোথ চ্যালেঞ্জও কিন্তু এর আগে গ্যারান্টি ছিল, কিরকম আপনার পেমেন্ট দিয়ে আপনি জয়েন করবেন, তারপরে ভালো না লাগলে টাকা ফেরত নিবেন। কিন্তু এইটা খুব অল্প, এই পর্যন্ত আমাদের 13টা গ্রোথ চ্যালেঞ্জে আমাদের সোফার আমরা 32,000-কে ট্রেন আপ করিয়েছি। এই 32,000 লোকের মধ্যে থেকে 3 জন আমাদের কাছ থেকে টাকা ফেরত নিছে গ্রোথ চ্যালেঞ্জ 3 দিন করার পরে। এবং টাকা ফেরত নেওয়ার আমরা রিজন গুলো জানতে চাওয়ার পর একটা অদ্ভুত রিজন পাইছি। অদ্ভুত রিজনটা হলো যে আপনি বেশিক্ষণ ক্লাস করান, আমাকে বিরক্ত লাগছে। বেশিক্ষণ ক্লাস করালে তো আমি ভ্যালু দিলাম, আমার টাইম গেল, মানে হিসাব করলে আমি যে 1 ঘন্টা বেশি দেওয়া মানে আমি কত ভ্যালু দিচ্ছি, এটা আনবিলিভেবল। এখন হয়তো ওদের পাত্র ছোট ছিল, এত কিছু নেওয়ার মতো রেডি না, নিয়ে গেছে ফেরত। এবার কিন্তু এই গ্যারান্টি অফারটাকে আমি ঘুরে দিচ্ছি, খেয়াল করে দেখেন। গ্যারান্টি অফারটা ছিল আপনি পেমেন্ট করে ফেলবেন, ভালো না লাগে আমি পরে টাকা ফেরত দিব। তো এইতে অনেকের মধ্যে সন্দেহ কাজ করে, পরে যদি কোচ কাঞ্চন টাকা ফেরত না দিল, ব্রেইভে আসার ক্ষেত্রে অনেকেই সন্দেহ করে যে আমার টাকাটা নিয়ে পরে যদি ফেরত না দিল, ভাই ফেরত না দিয়ে আমি কই যাবো? আমি আসছি ফেরত দিতে, এই টাকা ফেরত দেওয়া না, আমি আসছি আপনার লাইফে যাতে এরকম আর্নিং এর একটা জোয়ার বয়ে যায়, আপনি যাতে কোটি টাকা আরামসে দেদারসে কামাইতে পারেন। তো এইবার গ্যারান্টিটাকে চেঞ্জ করছি কিভাবে? চেঞ্জ করছি যে আপনার আগে কোনো টাকাই দেওয়ার দরকার নেই, আপনি পরে দেন টাকা, তাহলে তো আর ফেরতের চিন্তা থাকলো না। এখন টেনশনটা আমার ঘাড়ে আপনি যদি না দেন। এবং আমি বিশ্বাস করি অল আর ম্যাচিউর হেয়ার, এবং আপনি যেহেতু বুঝতেছেন একটা ভ্যালুয়েবল কোর্স, এই পেমেন্টটা করলে আপনার ব্রেইন এই ক্লাসের নোটস গুলোকে গুরুত্ব দিবে এবং ফিল করবে যে না আমি ক্লাস থেকে শিখেছি। আমি, হ্যাঁ আপনার যদি মনে হয় ভ্যালু পান নাই তাহলে আমার দাবি নেই, কিন্তু আপনি ভ্যালু পাওয়ার পরে যদি পেমেন্ট না করেন আপনার কিন্তু একটা দায়বদ্ধতা থেকে গেল যে আমি জিনিসটা ইউজ করলাম, কিন্তু আমি প্রোডাক্টটা নিয়ে নিলাম, কিন্তু আমি পেমেন্টটা দিলাম না। একজন দোকানদার দেখেন, যদিও এটা ডিজিটাল, একজন দোকানদার একটা দোকান খুলে বসে এখানে বললো যে ঠিক আছে আপনি এখান থেকে ব্যাগ কিনতে পারবেন, মানি ব্যাগ নিতে পারবেন, শার্ট টি শার্ট সব নিতে পারবেন, আপনি নিবেন, ইউজ করবেন, ইউজ করে আপনি
ভ্যালু পেলে আপনি তারপরে পেমেন্ট করবেন। এখন আপনি ইউজ করে কি তার পেমেন্ট দিবেন না? দিবেন কিন্তু। এখন এই যে প্রাইসের ফ্যাক্টরটা, এরকম অনেকগুলো অফারিংটা আপনি কিভাবে করতেছেন, আপনি কিভাবে ভ্যালুটা তাকে বুঝাইতে পারতেছেন, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আমি বলার চেষ্টা করতেছি কেন, যাতে আপনি বুঝেন আসলে প্রাইসটাই ম্যান্ডেটরি ফ্যাক্টর না। তাহলে বাংলাদেশের মতো জায়গায় আমি ৫-১০ লাখ টাকার কোর্স বেচতে, ৩০ লাখ টাকার কোর্স বেচতে পারতাম না। কেমনে বেচতেছি? যখন আমার মেন্টিরা বোঝে যে আমি ওই পরিমাণ ভ্যালু তাকে দিচ্ছি, এটা ৩০ লাখ টাকা দিয়ে কিনলে লস নাই। So price is only an issue when the value is unclear. When value is clear, the decision is very easy. Add more value than the money you charge. More value, একটার পর একটা ভ্যালু অ্যাড করেন, যাতে কাস্টমার মনে হয় ওয়াও এটা আমার এই মুহূর্তে দরকার। So I can give and the least I can charge, you are making others win. Price is very emotional, depend on perceived value. আপনার পণ্য বা সার্ভিসের পার্সিভ ভ্যালুটা কতটুকু বাড়াচ্ছেন সেটার উপর। আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে দামি পদার্থ কি? দামি অনেক কেমিক্যাল আছে আমি জানি, বাট দামি এজ এ ইউজেবিলিটির দিক থেকে সবচেয়ে দামি হলো ডায়মন্ড, রাইট? ডায়মন্ডের এত দাম কেন আপনি চিন্তা করে দেখছেন কখনো? ডায়মন্ডের উপযোগিতা কি, ইউজেবিলিটি কি, ফাংশনালিটি কি? কিছুই তো নাই। ডায়মন্ড একটা আংশিক দিচ্ছে, আপনি পরে রাখছেন, এই তো। ডায়মন্ডটা যদি মানে কিনার পর এটা দ্বিতীয়বার বিক্রি করতে গেলে এটার 50% প্রাইস থাকে না। এবং এটা এমন না যে স্বর্ণের মতো যে টাকার অঙ্কে ই করা যায় যে আমার ইমার্জেন্সি টাকা দরকার, এটা জমা দিলাম, আমি কিছু টাকা ইনস্ট্যান্ট পেয়ে গেলাম। এই সুযোগও ডায়মন্ডে নাই। ডায়মন্ড পৃথিবীতে দামি দামি পদার্থ একমাত্র কারণ এটার দাম বেশি রাখা হয়েছে। আমি জানি একটু ঠিকই কথাটা। ডায়মন্ড পৃথিবীতে দামি কারণ এটা দাম বেশি রাখা হয়েছে, দ্যাটস ওয়াই এটা দামি। ডায়মন্ডের দাম কালকে থেকে যদি রূপার মতো নিয়ে আসে, কোনো বড় লোকরা ডায়মন্ড কিনবে না। তো ডায়মন্ড মানুষ কিনে বিকজ এটা দামি। রোলেক্স মানুষ কিনে বিকজ এটা দামি। আইফোন মানুষ কিনে বিকজ এটা দামি। এই মানুষ কিনে বিকজ এটা দামি, কারণ তাকে প্রিমিয়াম ফিল দেয়। দিস ইজ দ্য হিডেন সাইকোলজি অফ প্রাইসিং। Rich people buy product because it is expensive. Rich people buy product because it is expensive. Poor people buy product because it is inexpensive. গরিব মানুষরা সস্তা পণ্য কিনে, বড় লোকরা দামি পণ্য কিনে। ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কার কাছে বেচেন সেই অনুযায়ী আপনি প্রাইসিং নির্ধারণ করবেন। আমি একটা ইন্টারেস্টিং কেস বলি, যদি এটা ব্রেভেল লেসন। বাংলাদেশে রিচম্যান নামে একটা ব্র্যান্ড আছে। ওরা প্রথম শুরু করার পর ওদের প্রাইস রেঞ্জটা অনেক কম ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, ওদের প্রোডাক্ট বিক্রি হয় নাই। কেন বিক্রি হয় নাই? কারণ রিচম্যান শুনে রিচ পিপলরা ওইখানে গেছে, গিয়ে দেখে প্রোডাক্টের দাম গরিবদের মতো। আমি গরিবদের অসম্মান করছি না, আমি সাইকোলজিটা বোঝাচ্ছি, গরিব বড় লোকের সাইকোলজিটা বা প্রোডাক্টের ক্ষেত্রে মানুষের সাইকোলজিটা কিভাবে কাজ করে। তখন মানুষ কিনতেছে না, তখন তারা অ্যানালিসিস করে একটা স্ট্র্যাটেজি বা কনসালটেন্সি নিয়ে জানতে পারলো যে তাদের রিচ ম্যানের সাথে প্রাইসিংটা খাপ পেতেছেন। প্রাইস আপ করার পর বুম। তো অনেক ক্ষেত্রেই আমরা এইটা, আমি বলতেছি না বরাবর গিয়ে কালকেই প্রাইস বাড়ায় দেন। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো এই ডিসকাউন্ট গেমে না গিয়ে কিভাবে প্রসেসিং করে পুরো জিনিসটা ডেভেলপ করলে আপনার কাস্টমার বেশি ভ্যালু দিয়ে হলো আপনার কাছে, আপনি সার্ভিসের মধ্যে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি অ্যাড করেন যাতে বেশি ভ্যালু দিয়েও মানুষ কিনে। রিভিজিট দ্য প্রাইস। এন্ড নাম্বার 3, প্রমোশন। আমাকে অনেকে গালিগালাজ করে আমি নাকি প্রচুর প্রমোশন করি। ভাই, আমি আর যদি গালিগালাজ করেন তার চেয়ে বেশি গালিগালাজ করবেন বিকাশ রে, ইউনিলিভার রে, অন্যান্য যারা সারাদিন টেলিভিশনে অ্যাড দেয়। আমি তো ভাই এখনো টেলিভিশনে অ্যাড দেওয়া শুরু করি নাই, মাত্র ফেসবুকে দিতেছি, তাতে গালি দেওয়া যাবে না। আমি বিজনেস করতেছি মানি একটা কাজে আমাকে সিদ্ধহস্ত হতে হবে, সেটা হলো প্রমোশন, প্রমোশন, প্রমোশন। আমাকে কাস্টমারের টপ অফ মাইন্ডে, TOM, টপ অফ মাইন্ডে থাকতে হবে। আমি জানি সব কাস্টমার, আপনি জানেন আমার এই ক্যাম্পেইনে আমি প্রায় অলমোস্ট $30,000 উপরে খরচ করি, ধরেন প্রায় 40 লাখ টাকার মতো। এখন এই 40 লাখ টাকা খরচ করে আমার 42,000 লোক জয়েন করছে, বুঝেন। এখন জয়েন করেছে 42,000, অন্তত আমি মনে করি আরো 42 লক্ষ মানুষ আমার বিজ্ঞাপন বারবার দেখেছে। তাদের মাথায় এটা সেট হয়ে আছে যে কোচ কাঞ্চন নামে একজন আছে, রুবিক্স কিউব মিউব দেখায় কি জানি, আগে শেখা পরে টাকা পয়সা কয়, একটা কিছু বেচে। এই যে আমাকে চিনে, দ্যাট ইজ দ্য গেম চেঞ্জিং। যেদিন ওনার বিজনেস রিলেটেড কোনো সমস্যা হবে উনি প্রথম আমাকে রিকল করবে। দ্যাটস ওয়াই আমি অমনি প্রেজেন্ট, সারাক্ষণ আমি একটার পর একটা কিছু নিয়ে আপনাদের সামনে আসি।
ইফ ইউ আর নট ফাইন্ডেবল ইউ উইল নট বি প্রফিটেবল। আমাকে অনেক মানুষ প্রশ্ন করে, স্যার আমার একটা দারুণ পণ্য আছে, আমি কাস্টমার কই পাবো? অ্যাবসলিউট গার্বেজ প্রশ্ন এটা। কাস্টমার কই পাবেন মানে? কাস্টমার আপনারা খুঁজতেছে, আপনার কাছে এত ভালো পণ্য যদি থাকে। প্রশ্নটা হবে কাস্টমার আমাকে কই পাবে? আমি পৃথিবীর সেরা বিজনেস কোচ, ধরেন সেরা বইটা লিখছি, সেরা গ্রোথ চ্যালেঞ্জ বানাইছি, বানাই আমি ঘরে বসে রইলাম, আমি গুহায় চলে গেলাম ধ্যানে, কেউ তো আমার জানলো না আমার কাছে সেরা পণ্যটা আছে। তাহলে আমার প্রথম কাজ মানুষকে জানালো, ইফ ইউ আর নট ফাইন্ডেবল ইউ উইল নট বি প্রফিটেবল। যার কারণে অ্যাভেলেবিলিটি থাকাটা খুবই জরুরি। এজন্য প্রমোশন করে করে আপনি টপ অফ মাইন্ডে থাকবেন কাস্টমারের। যখন তার মনে হবে ওই পণ্যটা, আমি একটা এক্সাম্পল দিই, মার্সিডিজ বেঞ্চের গাড়ির কথা আপনারা সবাই জানেন। এই গাড়ির ওয়ার্ল্ড ওয়াইড একজন বেস্ট সেলস পারসন, মানে পুরস্কার পেয়েছিল একজন। কিভাবে সে পুরস্কার পেল, কিভাবে মার্সিডিজ বেঞ্চের মতো এত বড় ব্র্যান্ডের ওয়ার্ল্ড বেস্ট চ্যাম্পিয়ন সেলসম্যান হয়েছিল কিভাবে? উনি যেটা বললো যে উনি ব্যাপক পরিমাণে কমিউনিকেশন করতো, প্রমোশন করতো। তার মানে উনি ওনার কাস্টমার যে লিড গুলো ছিল, যে তালিকা, প্রতিদিন ইমেল পাঠাইতো। প্রতিদিনই এক একটা করে গাড়ির ছবি উনি সেলফি তুলে বা গাড়ির বিভিন্ন পজিশনে প্রতিদিন একটা করে ছবি পাঠাইতো। মানুষজন ওনারে গালি গালাজ করে একাকার করে দিত। এই যে আমি এত অ্যাড চালানোর কারণে মানুষ গালি দিয়ে একাকার করে দিচ্ছে, কিন্তু আমার এখানে তো 42,000 লোক এনরোল করে ফেলছে ভাই, তা আমার গালি দেখে লাভ কি? তো মজার ব্যাপার হচ্ছে, এই যে বছর ভরেছে দিতেছে দিতেছে, ওই মিয়া কেউ কেউ হয়তো ব্লক করতো, অনেকে ব্লক করতো না, জমে থাকতো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মিয়া আপনি ছবি পাঠাইছেন, আমার এত টাকা তো নাই, আমি তো গাড়ি কিনবো না, আপনি কেন এটা প্রতিদিন আমাকে পাঠান? পাঠাইতে 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 আপনার টপ অফ মাইন্ডে কিন্তু উনি ঢুকে গেছে। যেই দিন গাড়ি কেনার কথা প্রথম মনে হয়েছে যে আমি একটা গাড়ি কিনবো, বলেন তো টপ অফ মাইন্ডে কার কথা মনে আসবে? আরে একটা পাগলা লোক না ছিল, হ্যাঁ না, প্রতিদিন আমার মেইল পাঠাইতো গাড়ির ছবি, আচ্ছা মেইলে ঢুকে দেখি তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পাই কিনা, প্রথম মনে আসবে তার কথা। এখন আপনার ক্ষেত্রে যেটা হইতেছে, আপনি পৃথিবীর সেরা পণ্য, বাংলাদেশের সবচেয়ে ভালো পণ্য বানায়া আপনি বাসায় এখন বৈশা আছেন, আপনি গুহায় বৈশা আছেন, আপনি ভাবতেছে, আপনি গুহায় বসে বসে ভাবতেছেন আমি কাস্টমার কোথায় পাবো, এই চিন্তা করে আপনি ধ্যানে বসে গেছেন, যে আমি মনে হয় ধ্যান করলে কাস্টমার এসে বলবে বাবাজি আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে, আপনি আমাকে দিন, এই নেন টাকা, আপনি আমাকে পণ্য দিন। এটা না, আপনি মুনি ঋষি না যে আপনার কাছে এরকম ভাবে মানুষ পণ্য নিতে আসবে। আপনাকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। দুয়ারে যাওয়ার রাস্তা গুগল, দুয়ারে যাওয়ার রাস্তা ইউটিউব, দুয়ারে যাওয়ার রাস্তা টিকটক, দুয়ারে যাওয়ার রাস্তা ফেসবুক, দুয়ারে যাওয়ার রাস্তা মিডিয়া, অসংখ্য আপনার কাছে আছে। এখন প্রশ্নটা করবেন কাস্টমার আমাকে কই খুঁজে পাবে? আপনি খেয়াল করে দেখেন আপনার বিক্রি হয় না কেন, বলেন তো আজকে কতজন মানুষ আপনার বিজ্ঞাপন দেখছে? কতজন? আজকেও আমি 1 লাখ টাকা, সরি 50,000 টাকার উপরে, 70,000 টাকার মতো আজকেও আমি অ্যাডে খরচ করছি। আজকে তো আমার গ্রোথ চ্যালেঞ্জ লার্নিং চলতেছে, ফ্রি ক্লাসের জন্য, তাও আমার ওই যে হ্যাপিনেস ইন হার্ড টাইম ক্লাসের জন্য আজকেও 70,000 টাকা খরচ করছি। প্রতিদিন চলবে এটা 20 তারিখ পর্যন্ত। দেখেন ফ্রি ক্লাস, ওই ক্লাস থেকে কিন্তু আমার, কিন্তু আমি ভ্যালুটা দিতে চাই মানুষের জীবনে, কারণ আমি জানি ভ্যালু দিলে এক সময় আমি পাবোই। মানুষকে জিতাইতে থাকলে তারা একদিন আমাকে জিতাবে। আপনার কাছে প্রশ্ন, কয়জন মানুষ আজকে আপনার খুঁজে পাইছে? পায় নাই। 50,000 পায় না, 1 লাখও পায় নাই। কিন্তু আজকে ইউনিলিভারে কত মানুষ খুঁজে পাইছে, ফেয়ার এন্ড লাভলির অ্যাড কত মানুষ দেখছে। তো ওই লেভেলে আপনার প্রমোশনটাকে চিন্তা করতে হবে। পি নাম্বার 4, প্লেস। প্লেস অর্থাৎ সামটাইম চেঞ্জিং প্লেস এফেক্ট দ্য সেলস ড্রামাটিক্যালি। প্লেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনার ব্র্যান্ডের মান অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী বা কাস্টমার শ্রেণী অনুযায়ী আপনার পণ্যের প্লেসমেন্টটা জরুরি। আপনি যদি প্রিমিয়াম পণ্য নিয়ে কাজ করেন আর টং দোকানে যদি ওই পণ্য রাখেন, কেউ ওইটা কিনবে না। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আমার সঠিক প্লেসমেন্টটা কোথায় হবে। আপনি যদি এখন শুধুমাত্র অফলাইনে ব্যবসা করেন, তাহলে আপনি অনলাইনেও একটা প্লেসমেন্ট করেন। আপনার অনলাইনে যদি ব্যবসা থাকে, তাহলে পাশাপাশি একটা আউটলেট ডেভেলপ করবেন, তাহলে আপনার প্রতি মানুষের আস্থাটা আরো বাড়বে। আপনি খেয়াল করে দেখেন, প্রাণের নাম তো আমরা সবাই জানি। প্রাণের একটা সাব ব্র্যান্ডের নাম হচ্ছে অল টাইম, এবং এই অল টাইমটা একটা ব্লাস্টিং, আপনি জানেন বেকারি সেকশনে একটা লিডিং ব্র্যান্ড অনেকদিন ধরে। এটা কেমনে লিডিং ব্র্যান্ড হয়েছে, এটা কোথায় প্লেসমেন্ট করছে প্রোডাক্ট জানেন? 5 স্টার হোটেলে গিয়ে না, ওরা প্লেস করছে বিভিন্ন টং দোকানে, চায়ের দোকানগুলা, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এরকম টং টং ছোট 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 চায়ের দোকান থাকে,
যেগুলোর ইভেন ব্র্যান্ডিংও থাকে না। অল টাইম শুরুতে যেটা করেছে, প্রত্যেকটা চায়ের দোকানকে, তার নাম ছিল না, একটা ভ্যানে করে চা বিক্রি করে ওইখানে লিখে দিছি করিম টি স্টল, রহিম টি স্টল অল টাইম। এই যে অ্যাভেলেবেল করে ফেলছে জিনিসগুলা, এবার চায়ের দোকানে যখন চা খেতে গেছে মানুষ সাথে একটা অল টাইমের হানি কম বা একটা পান ওইটা চায়ের সাথে ভিজায় খাইছে। এই যে শুরু হয়ে গেল রেভলিউশন। আবার প্রিমিয়াম যদি চিন্তা করে দেখেন, এখানে ধরেন হালদা ভ্যালি, এটা আই হোপ আমরা অনেকে নামও জানি না, কারণ এটা জেনেরিক ব্র্যান্ড না, এটা জেনারেলাইজ করা না সবার জন্য, স্পেশালি যারা একটু হাই ভ্যালু কাস্টমার। এই হালদা ভ্যালির প্লেসমেন্টটা কোথায়? আবার আপনি যদি ইন্টারকন্টিনেন্টালে যান, আমাদের গত মাসে ইন্টারকন্টিনেন্টালে আমাদের ব্যাচ 5 এর গ্র্যাজুয়েশন সেরিমনি ছিল, ওইটাতে ঢুকলেই দেখবেন যে ওদের রেস্টুরেন্টের যে এরিয়া, একটা কি বলে কফি শপের মতো করে বিশাল রেস্টুরেন্টে ঢোকার আগে একদম টাওয়ার ডেভেলপ করছে কালারফুল। ইন্টারকন্টিনেন্টালে ওইখানে ঢুকে ওইটা ওদের আইকনিক প্লেস, ওইখানে গেলে মানুষ একটা ছবি দিবেই। ওই পুরা ব্যাপারটা ব্র্যান্ডিং করেছে হালদা ভ্যালি, চায়ের স্টোরি লিখেছে, কিভাবে টি আসছে, এমন ভাবে পুরো ডেকোরামটা করছে, ঢুকলে মনে হয় হালদা ভ্যালি একটা প্রিমিয়াম কিছু। এবং সমস্ত সুপার শপ গুলোতে, 5 স্টার হোটেল গুলোতে তাদের পজিশনিং করেছে দেখেন, কারণ ও জানে যে আমার হাই ভ্যালু কাস্টমাররা কোথায় কোথায় বিচরণ করে, সেই প্লেসমেন্টে আপনার প্রোডাক্ট রাখা। আপনার কাস্টমার কোথায় কোথায় বিচরণ করে, ওই প্লেসমেন্টে আপনার পণ্যটা যাতে অ্যাভেলেবেল থাকে। And number 5, packaging. This is so very important. বিকজ বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আমরা আগে দর্শনটা দেখতে পছন্দ করি, প্যাকেজিংটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাকেজিং মানে শুধুমাত্র বাক্স বা লেভেল না, আপনার যদি সার্ভিস বিজনেস হয় আপনার ড্রেস কোডটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এই যে খেয়াল করে দেখেন, আমি কি করছি, আমি একটা দামি ঘড়ি পরছি, বারবিরির একটা ব্লেজার পরছি, একটা ব্র্যান্ডেড শার্ট পরছি ইউকের, আমি এখানে একটা পকেট স্কোয়ার লাগাইছি, এখানে গোল্ডের একটা কোচ লেখা লাগাইছি, এই যে দেখেন একটা প্রিমিয়াম ভাবসাব। হ্যাঁ, এটা কেন? কারণ হচ্ছে ইভেন আপনি যদি আমার ওয়েবসাইটে যান, আমি 2 লাখ টাকা খরচ করে, আজ থেকে 4 বছর আগে 2 লাখ টাকা খরচ করে, তখন কিন্তু আমার এত নাম ধাম ছড়ায় নাই। আমি ওই সময় থেকে কিন্তু আমার প্রপার ব্র্যান্ডিংটা ডেভেলপ করেছি, প্যাকেজিংটা, আমি কোন ধরনের কালার দেখবেন, আমার ব্র্যান্ড কালারের বাইরে আমি ড্রেস কোড করি না, আমাকে দেখবেনই না। তো আমি মানে ফটোশুট গুলো এখন কেন এটা করেছি, এটা একটা প্যাকেজিং। আমাকে দেখা যদি আপনার মনে হইতো যে আমি মসজিদের ফ্রি খিচুড়ি খাই, তাহলে আপনি জীবন আমার কোর্সে আসতেন না। কিন্তু আমার গেট আপ সেটটা আপনার মনে হয়েছে না একটা ভাবসাব আছে, ঠিক আছে, ওনার কাছে গেলে মনে হয় বড় লোক একটা ভাব আছে, মানে আমার এখানে তো ধনী হওয়ার জন্য আসতেছেন, আমার দেখে আপনার যদি মনে হয় আমি মসজিদের খিচুড়ি খাই, আপনি তো আসবেন না, ট্রুলি স্পিকিং। যার কারণে এই প্যাকেজিংটা, এই যে লুক এন্ড ফিলটা দেখার পরে একটা মানুষের মধ্যে সাথে সাথে একটা ইমপ্রেশন, বলা হয় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। দেখার পরে যদি মনে হয় যে না কেমন জানি লাগতেছে, না হবে না। লুক এন্ড ফিল পেজের ইয়াটা, প্রেজেন্টেশন, প্রোডাক্ট ফটোগ্রাফিটা, আপনি কিভাবে ডিজাইনটা প্লেসমেন্ট করতেছেন, এই সবগুলা জিনিস কিন্তু ট্রিগার করে। ইভেন প্যাকেজিং এখনকার পৃথিবীতে এত গুরুত্বপূর্ণ, আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি দেখেছি যে $1200 1200 না, $125 12টা বিস্কিট বিক্রি করতেছে, 12টা বিস্কিট বিক্রি করতেছে $125। চিন্তা করে পান, মানে একটা বিস্কিটের দাম 1000-1500 টাকা করে পড়তেছে, ছোট এরকম, কিন্তু এটার বাক্সটার পেছনে অনেক টাকা খরচ করছে। তো এটা করার রিজনটা কি? কারণ মানুষ প্যাকেজিং এ কনভিন্স হয়। অনেক সময় দেখবেন আমরা এমন পণ্য কিনি, পণ্যের প্যাকেজিংটা ভালো লাগছে, দ্যাটস আমরা তখন চিন্তা করি এই পণ্যটার প্যাকেজিং খুবই সুন্দর, আমি এটা কিনবো। তো আপনি ওইভাবে চিন্তা করেন পুরো জিনিসটা। ইউ নেভার গেট আ সেকেন্ড চান্স টু মেক দ্য গুড ফার্স্ট ইমপ্রেশন ইন কম্পিটিটিভ মার্কেট। এভরিথিং কাউন্টস, এভরি লিটল থিং কাউন্টস। প্রত্যেকটা ছোট্ট 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 জিনিস ম্যাটার করে, এভরি লিটল থিং কাউন্টস। তো আপনার প্রোডাক্ট প্যাকেজিংটা দেখেন, প্যাকেজিংটা করে আপনি যে কাস্টমারকে পাঠাচ্ছেন, এই বক্সটা কতটুকু সুন্দর দেখতে, তারপরে হচ্ছে প্রোডাক্টের লেভেলিং ঠিক আছে কিনা, ওয়েবসাইটের লুক এন্ড ফিল ঠিক আছে কিনা, যেই সেলস পার্সনরা প্রোডাক্ট নিয়ে মার্কেটে যায় ওদের গেট আপটা ঠিক আছে কিনা, নাকি ওরা নোংরা পোশাক পরে মার্কেটে চলে যাচ্ছে, এলোমেলো হয়তো ইন করতেছে না, টাইপ করতেছে না, একটু স্মার্টলি যাচ্ছে না, এই এই সবগুলো জিনিস মিলেই কিন্তু প্যাকেজিং। এন্ড নাম্বার 6, পজিশনিং। দিস ইজ সো ইম্পর্টেন্ট। What one word would you like to own in your customer's mind? আপনি কাস্টমারের মনে কোন ওয়ার্ডটা দখল করতে চান? আপনি কি চান আপনাকে মানুষ এই হিসেবে চিনুক যে উনি অনেক সস্তা পণ্য বিক্রি করে, ইটস গুড? আপনি কি চান এই হিসেবে চিন্তা করুক যে আপনার কাছে অনেক পণ্য আছে, অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যায়? আপনি কি এই হিসেবে চান চিনুক যে আমার ওনার পণ্য অনেক লাক্সারি রে ভাই, অনেক দাম ওই ব্র্যান্ডের?
এইভাবে চান, অর্থাৎ আপনি কাস্টমারের মাথায় কোন জিনিসটা দখল করতে চান? আপনি কি চান কোয়ালিটির কারণে চিনুক যে এক্সিলেন্ট কোয়ালিটি, নাকি এইভাবে চিনুক যে এক্সট্রা অর্ডিনারি কাস্টমার সাপোর্ট, নাকি অ্যাফোর্ডেবল হিসেবে চিনুক? ইটস ইওর চয়েস, এটা আপনি আগে চুজ করবেন। আমি কাস্টমারের মাথায় এই ওয়ার্ডটা দখল করাইতে চাই। এই যে বাংলাদেশের ফার্স্ট সার্টিফাইড হ্যাপিনেস কোচ হওয়ার কারণে যেটা হয়েছে, মানুষের মাথায় আমার ব্যাপারে হ্যাপিনেসের শব্দ আসলে মানুষ আমার কথা রিকল করে। এই যে দিস ইজ মাই পজিশনিং, হ্যাপিনেসের সাথে আমার পজিশনিংটা অ্যালাইন হয়ে গেছে। মানুষ এই যে বাচ্চারা আমার হ্যাপিনেস অন, এই যে সাইনটা আমি ইউজ করি, এই অন বাচ্চারা দেখি যে ভিডিও করে করে বাচ্চার বাবা মায়েরা আমাদের কাছে পাঠায়। দিস ইজ দ্য পজিশনিং। দেখেন পজিশনিংটা বোঝানোর জন্য আমি একটা ক্লাসিক এক্সাম্পল দিই, ইউনিলিভারের এক্সাম্পলটা। ইউনিলিভারের দেখেন লাক্স একটা সাবান, আবার ডাবো একটা সাবান, আবার লাইফ বয়, তিনটাই কিন্তু ইউনিলিভারের সাবান। কিন্তু তিনটা সাবানের খেয়াল করে দেখেন তো পজিশনিং আলাদা লাগে কিনা, নাকি মনে হয় তিনটা একই কোম্পানির? একই কোম্পানি কিন্তু মনে হয় না, ইভেন কেউ অনেকে জানেই না এটা তিনটা যে একই কোম্পানি। পজিশনিংটা লাক্স বিউটি বোল্ডনেস গ্লামার নিয়ে কথা বলে, একটু নায়িকা টাইকা দেখায় অস্থির করে ফেলে, বিশাল গ্লামারের প্লেস এটা সেটা এগুলো দেখায়। ডাব একদম সফিস্টিকেটেড কমিউনিকেশন করে, সাদা, এবং ওইখানকার মডেল একটারও আপনি জীবনে চিনেন নাই। কোনো মডেল রিয়েল পিপল ইউজ করে, কোনো মডেল ইউজ করে না, তাদের দিয়ে অ্যাড গুলো বানায়। আবার লাইফ বয় স্বাস্থ্যকে রক্ষা করে, লাইফ বয় মানে লাইফ বয় আবার কি করতেছে, স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে। ওরা একটু মাঠে ঘাটে খেলাধুলা করে, একটু স্পোর্টসম্যান, এই জন্য এই লাইফ বয় সাবান এরকম ঘষতেছে দেখায় শরীর জুড়ে, হ্যাঁ ইচ্ছা মতো। আপনি ডাব সাবান এরকম 2 ঘষা দিলে ডাব সাবান ক্ষয় হয়ে চলে যাবে একদিনে। ডাব কিন্তু এটা দেখাবে না, কারণ পজিশনিংটা আলাদা, এক একজনের পজিশনিং এর জন্য এক একটা। এবং ঘুরে ফিরে তিনটা সাবানের ইনগ্রেডিয়েন্টস এর খরচ মোর অর লেস সেম, বাট তিনটা সাবানের প্রাইসিং এ হিউজ ডিফারেন্স। ডাব দেখেন কত টাকায় বিক্রি করতেছে, বিকজ অফ দ্য পজিশনিং। সে সফিস্টিকেট, ইভেন ডাব নিজের সাবান হিসেবেই পরিচয় দেয় না, যে ধর আমি সাবান না, আমি বার মানে আমি বার, আমি সাবান না, মানে ওই সাবান ক্যাটাগরিতে পড়ি না, বিধায় আমার প্রাইস হাই। যে দেখেন আইডেন্টিটি চেঞ্জ, মানে প্রোডাক্ট ইটসেলফ তার আইডেন্টিটি চেঞ্জ করে ফেলে ভ্যালু বাড়ানোর জন্য। কি ইন্টারেস্টিং, মানে আমার এত মজা লাগে মার্কেটিং এর ক্লাস করাইতে বা মার্কেটিং নিয়ে কথা বলতে। এত এত ইন্টারেস্টিং জিনিস এখানে জানা যায়, বোঝা যায়, হিউম্যান সাইকোলজির একদম গভীরে চলে যাওয়া যায়। সো ইম্পর্টেন্ট, এই মার্কেটিং মজা করে শেখাটা খুব জরুরি সবার জন্য। তো এই পজিশনিং, এবং আরেকটা এক্সাম্পল দিব আমি, এটা আমি মেবি ক্যাশ মেশিন বা বিজনেস ব্লুপ্রিন্টে লিখেছিলাম। আপনারা জানেন হালাল সাবান নামে একটা কনসেপ্ট এক সময় বাংলাদেশে, এটা মেবি 1998 এর দিকের ঘটনা বা 2000 দিকে। অ্যারোমেটিক নামে একটা সাবান ছিল, অ্যারোমেটিক সাবান মার্কেট কাঁপায় ফেলছিল। মানে রীতিমতো ভূমিকম্প তাণ্ডব, যেটাকে বলে ভূমিকম্প তাণ্ডব ঘটায় ফেলছিল। কিভাবে? তারা নিয়ে আসে 100% হালাল সাবান, সারা ঢাকা শহর বিলবোর্ড দিয়ে একসাথে করে ফেলছে। এখন এইটা যখন ওরা ক্লেম করছে, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ, অনেক আমরা প্র্যাকটিসিং মুসলিম আছি, বা একদম নামাজ রোজা 5 ওয়াক্ত না পড়লেও সবাই অন্তত হারাম থেকে দূরে থাকতে চায় অনেক মানুষ। যখনই ও হালাল সাবান বলছে, তখন ভাবছে যে বাকি সাবান তো হালাল না, হারাম সাবান দিয়ে। ইভেন এমনও হয়েছে যে মুর্দা গোসল করাবে, ওয়েট করছে অ্যারোমেটিক সাবান জোগাড় হলে তারপরে গোসল করাবে, অন্য সাবান হারাম। অন্য সাবান হারাম এটা অ্যারোমেটিক কিন্তু বলে না, কিন্তু ও যখন বলছে হালাল সাবান, তখন মানুষের মাথায় স্বাভাবিক কনসেপ্ট ঢুকছে বাকিরা হারাম, তাহলে ওদের পজিশনিং, এই পজিশন দিয়ে ও মার্কেট গ্র্যাব করছে। ইন্টারেস্টিং ব্যাপার, ও মার্কেট আউট হইলো কেমনে, এটা একটা ম্যাটার। দেখেন পজিশনিংটা কত গুরুত্বপূর্ণ। মার্কেট আউট হইলো, আজকে দেখেন কালকে থেকে যদি লাক্স লাইফ বয়ের মতো অ্যাড বানানো শুরু করে, আর ডাব যদি লাক্সের মতো অ্যাড বানানো শুরু করে, কমিউনিকেশন, সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে, কেউ ওদের জিনিস কিনবে না। ঠিক এরকম একটা কাজ অ্যারোমেটিক করেছে। অ্যারোমেটিক কি করেছে, যখন ব্লাস্টিং সফলতা আসা শুরু করলো, অনেক বেশি পরিমাণে সেলস আসা শুরু করলো, তারা চিন্তা করলো এক কাজ করি, লাক্স তো মডেল টডেলদের দিয়ে অ্যাড দেয়, আমরাও এক কাজ করি, আমরাও মডেল নিয়ে আসি। ওই সময় এক্সপার্ট যে মডেলগুলো, পপুলার যে মডেল ছিল, রোমানা, তারপরে এরকম যারা মানে মোনালিসা, এদেরকে দিয়ে রিচি টিচি এগুলো প্রচুর নামায় দিল। রিয়া, এই গ্রুপটাকে দিয়ে ব্যাপক পরিমাণে অ্যাড নামানোর পরে যেটা ঘটলো, মানুষ কেনা বন্ধ করে দিল। অ্যাড নামাইলে তো বিক্রি বাড়বে, কমলো কেন? বিকজ মানুষের মাথায় আপনি পজিশন করেছেন আমি একটা হালাল ব্র্যান্ড। হালাল পজিশন করার পরে আপনি নায়িকাদের নিয়ে আসলেন, তারা গোসল করতেছে সাবান দিয়ে, এটা দেখাইতেছেন এটা কোন হালালের মধ্যে পড়লো? এই যে পজিশনিং এ তখন ধাক্কা খাইলো মানুষ,
এখন বলবেন মানুষ কি সাইকোলজি বোঝে? ভাই মানুষের এত বোঝার দরকার নেই। মানুষ অন মোমেন্টে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে নেয়। এত কিছু তারা ক্যালকুলেট করে না। আপনি বানানোর সময় অনেক কিছু ক্যালকুলেট করা লাগবে। মানুষ অন মোমেন্টে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে নিবে। তো আই হোপ আমরা পজিশনটা বুঝে গেছি যে আপনি আসলে নিজেকে কোন জিনিসটা হিসেবে মানুষের মাথায় স্টাফ। এই যেমন আমি হ্যাপিনেস কোচ, বাংলাদেশের প্রথম প্লাস হাইয়েস্ট পেইড বিজনেস কোচ। দ্যাটস এনাফ আমার আইডেন্টিটি, আর কিচ্ছু লাগবে না। এবং এই পজিশন আমি পেয়ে গেছি। দেখেন অবাক করা বিষয়, আমার ব্রেভ মেম্বার মাত্র 650 মতো ধরেন, মোরললেস আর কি। কিন্তু আমি সোফার ট্রেনিং করাইছি 2,25,000 মানুষকে, 2,25,000, এবং এর মধ্যে অন্তত 1.5 লক্ষ মানুষকে আমি ফ্রি ক্লাস করাইছি, ফ্রিতে। তাহলে 1.5 লাখ মানুষকে আমি ফ্রিতে ক্লাস করাইছি, আর ব্রেইভে আমি হাই ভ্যালু প্রাইস নিয়েছি মাত্র 650 জনের থেকে। এইটার কারণে দেখেন না মানুষ আমাকে পজিশন করেছে এই জায়গায়, কারণ এই জায়গাটাকে আমরা সামনে আনছি বেশি, ফ্রি কমিউনিকেশনটা আমরা সামনে আনি নাই, যার কারণে এই পজিশনটা দাঁড়াইছে। আমার যদি ফ্রি পজিশনটা আমি প্ল্যান করতাম যে এটা নিয়ে আমরা কমিউনিকেট করব, মানুষের মাথায় এটা দাঁড়াইলে যে ঝামেলাটা হইতো, মানুষের আমার কোর্সে কোনো টাকা দিত না, কারণ উনি তো ফ্রি করায়। সো পাওয়ারফুল পজিশনিংটা, পজিশনের উপরে মানুষ ডিসাইড করে আমি ওই ব্র্যান্ড কিনবো কি কিনবো না। দেখেন আপনি চিন্তা করে আপনার মাথায় কোনো না কোনো ব্র্যান্ডের একটা পজিশন আছে, সেটা টুথপেস্টের ক্ষেত্রে হোক, ফ্যাশনের ক্ষেত্রে হোক, প্রত্যেকের মাথায় যেই ব্র্যান্ডটা পজিশন করতে পারছে ওই ব্র্যান্ড থেকেই কিন্তু আপনি কেনাকাটা করেন। আই হোপ ক্লিয়ার। এভরিথিং ইউ ডু অ্যান্ড ফেল টু ডু adds the perception about customers mind। এই যে দেখেন ওয়ালমার্টের পজিশনিং কি, এভরিডে লো প্রাইস। মিনা বাজারের পজিশনিং কি, এভরিডে ফ্রেশনেস। তারপরে স্বপ্নের পজিশনিং কি, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। তারপরে এই যে দেখেন সুপার শপ, সব একই রকম কিন্তু এক একজন এক এক ভাবে পজিশন করতেছে। ডোমিনোসের পজিশনিং কি, ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য পিজা। সে পিজা বিক্রি করে নাই, পিজা নিয়ে পজিশনিং করে নাই, সে পজিশনিংটা করেছে ফাস্টেস্ট ডেলিভারি, 30 মিনিটস অর ফ্রি। আপনি অর্ডার করার 30 মিনিটের মধ্যে আপনার বাসায় যদি পিজা না পৌঁছাইছে, আপনাকে 1 টাকাও দেওয়া লাগবে না। And last one, people. Customer don't buy the product or service, they buy the people who sell those product or service। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওই যে একটু আগে বলছিলাম all business are H to H, heart to heart। এই হার্ট মানে তো পিপল, মানে হিউম্যান, কারণ হার্ট তো হিউম্যানের আছে, একটা হিউম্যান হার্ট আর একটা হিউম্যান হার্টের সাথে কানেক্ট হইতে পারে। তার মানে আপনার এন্টায়ার কোম্পানিতে যেই মানুষগুলো কাজ করে, এই মানুষগুলো কেমন সার্ভিস প্রোভাইড করতেছে, এটাও কিন্তু আপনার মার্কেটিং এ একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনার প্রোডাক্টটা যেই মানুষটা ডেলিভারি নিয়ে কাস্টমারের কাছে যাচ্ছে, সে কি কাস্টমার ফোন ধরে না দেখে তৃতীয়বার একটা ঝাড়ি মেরে বসতেছে, অথবা সে লিফটে হেঁটে উঠতে হবে বিদায় সে না উঠে কাস্টমারে বলতেছে নিচে নেমে নিয়ে যা, এই এক কথা বলছে আপনার সমস্ত মার্কেটিং। আবার আপনার কাস্টমারের সার্ভিসে পৌঁছে একটা গালি দেওয়ার পরে সেই রেসপন্সটা কেমন করতেছে, বা একটা কমপ্লেন দেওয়ার পরে রেসপন্সটা কি করতেছে, এই পিপল বিহেভিয়ার গুলো খুব ইম্পর্টেন্ট। আপনার সেলসম্যান যখন একটা কাস্টমারের কাছে যাচ্ছে, সে কি প্রপার ইনফরমেশনটা, প্রপার ভ্যালুটাকে ক্লিয়ার করতে পারছে কিনা। কারণ মানুষ আসলে ইমোশনালি কানেক্ট হলে, মানুষকে পছন্দ হলে, আমরা আসলে পণ্য কিনি না, আমরা মানুষ কিনি। বিশ্বাস করেন, আমার ভিডিও অথবা আমার কোনো কন্টেন্ট, আমার কোনো লেখা অথবা বই, কোনো একটা কিছু আপনার সাথে হুক করছে, কোনো একটা কিছু আমার ভালো লাগছে আপনার, এই ভালো লাগার কারণে আপনি কিন্তু জয়েন করেছেন। কারণ কোর্স তো আপনি আগে দেখার সুযোগ নাই, কোর্স তো জয়েন করার পরে দেখতেছেন ভালো না মন্দ। আগে আপনি আমাকে দেখেছেন, আমার কথা, আমার লেখালেখি বা আমার কন্টেন্ট আপনার ভালো লাগার কারণে কিন্তু জয়েন করেছেন। সামহাও না লোকটারে বাটপার মনে হইতেছে না, কিছু একটা ভ্যালু মনে দিবা, আচ্ছা জয়েন করে দেখি। এই যে so people attracts people। Personal emotional conduct between your company and your prospective customer is the most important single variable that determines what they buy again and tell their friends। এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারাকশনটা। Improve the quality, warmth, friendliness and efficiency of every customer contact in your business। তার মানে আপনার বিজনেসের এভরি টাচ পয়েন্ট কাস্টমার কন্টাক্ট। কাস্টমার কি হয়, ডেলিভারি ম্যানের সাথে একটা টাচ পয়েন্ট, কাস্টমার হোয়াটসঅ্যাপে নক দেয় একটা টাচ পয়েন্ট, কাস্টমার মেসেঞ্জারে নক দেয় টাচ পয়েন্ট, কাস্টমার সার্ভিসে ফোন করে আমাদের স্টাফদের সাথে কথা বলে টাচ পয়েন্ট। এই যে দেখেন কতগুলো টাচ পয়েন্ট, এরকম শতাধিক টাচ পয়েন্টও থাকতে পারে যেই জায়গাগুলোতে কাস্টমারের সাথে আপনার টাচ হয় বা ইন্টারাকশন হয়। ওই প্রত্যেকটা জায়গায় ওয়ার্ম, ফ্রেন্ডলিনেস এন্ড এফিসিয়েন্সি আপনি বাড়ান, দেখবেন আপনার এই পিপলস বিহেভিয়ারের কারণে বিজনেস অনেক গ্রো করবে।
Remember, changing one variable in your marketing mix can change your sales and profitability dramatically. One variable change, এই যে 7টা পি দেখালাম, হইতে পারে আপনার 6টা পি ঠিকঠাক আছে, একটাকে একটু অ্যাডজাস্ট করার কারণে দেখবেন সেলস বুম। আবার কারো হইতে পারে এই 7 পি এর একটাও ঠিক নাই, তাহলে আপনার কাজ এগুলো ধরে করা। আপনার ধরুন 6টা ঠিক আছে, আপনার প্যাকেজিংটা জানেন ভালো না, আপনার ওয়েবসাইট লোডিং টাইম বেশি, ওয়েবসাইটের লুক এন্ড ফিল ডিজাইনটা সুন্দর না, ইজি গোয়িং না, চেক আউট পেজে দুনিয়ার ইনফরমেশন দিয়ে রাখছেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে চেক আউট, ইজি চেক আউট প্রসেস না। তার মানে এই জিনিসগুলো আপনি এই যে প্যাকেজিং এর পার্ট, কিন্তু ওয়েবসাইট, প্রোডাক্টের ডেলিভারি, লুক এন্ড ফিল, এই একটা জিনিস সুন্দর করে করার কারণে দেখবেন যে আপনার সেলস বেড়ে গেছে। আপনার হয়তো এগুলো সবই ঠিক আছে, হয়তো বা আপনার প্লেসমেন্টটা ভুল, আপনি যেই ধরনের কাস্টমারের কাছে প্রোডাক্ট বেচেন ওই ধরনের কাস্টমার যেসব জায়গায় থাকে ওই সব জায়গায় আপনার হয়তো প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নাই, ওইটা অ্যাভেল করলে ওইখান থেকে কিন্তু আপনার সেলস বেরোবে। দেখেন, দ্য গোল অফ মার্কেটিং, দ্য অনলি গোল অফ মার্কেটিং,